টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। আমাদের নদী ভাঙ্গুলির লগে যে সমস্ত বাড়িঘর ছিল অনেক বাড়ি তলায় গেছে। ছুটির দিনে নওগাঁ ও রাজশাহীতে জমজমাট পশুর হাট, বৈরী আবহাওয়াতেও ক্রেতা ব্যাপারীদের ভিড়, মাঝারি পশুর চাহিদাই বেশি। 1,35,000 দাম চাচ্ছি, হাট পাটিরা দেখে দাম বলছে 10,000 টাকা। 1.5 লাখ টাকা হলে মাঝারি হচ্ছে, আর 2 লাখ হলে আরো একটু ভালো হচ্ছে। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ খুলনার বৈরব সেতুর নির্মাণ কাজ, 4.5 বছরে অগ্রগতি মাত্র 17%, নদ পারাপারে ভোগান্তি। ব্রেক ধরিনি, অমনি গাড়ি ব্যাকে এসে নদীর মধ্যে পড়ে গেছে। অনেক কষ্ট করে আমাদের নদী পার হতে হয়, অ্যাম্বুলেন্স এসে এখানে পড়ে থাকা লাগে। বাংলাদেশ উপকূল অতিক্রম করলেও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি, এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। জলোচ্ছ্বাসে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল, পানিবন্দী মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, ব্যাহত নৌযান চলাচল। দুদিন ধরে আকাশের মন ভালো নেই, অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, দমকা হাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদ। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে যাওয়ার জোগাড়। বঙ্গোপসাগরের কোলঘেঁষা জনপদ নোয়াখালী, জোয়ারের তোড়ে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার 3টি নদী তীরবর্তী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক সবই হাঁটু পানির নিচে। চলতি মৌসুমে সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এ অঞ্চলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। বৈরী আবহাওয়া রয়েছে, বৈরী আবহাওয়ার কারণে এখানে যে ফেরি কপোতাক্ষ রয়েছে, ফেরি কপোতাক্ষ হাজবাড়ি এখানে ঘুরতে পারে না। আবহাওয়ার কারণে ফেরি আটকে হয়েছে, চলাচল বন্ধ। এখানের মধ্যে বরাদ্দ হওয়ার পরে যারা আসে ওদের কিন্তু অনেকটা কষ্ট হয়। দুদিনের ঝড়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনপদও। কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে উপকূলীয় জেলা বরগুনা। পানির তোড়ে ভেঙেছে মানিকখালী ও উত্তর ডালভাঙ্গা এলাকার বেড়িবাঁধ, প্লাবিত কয়েকশো পরিবার। বৈরী আবহাওয়ায় নাকাল দ্বীপ জেলা ভোলার নদী তীরবর্তী মানুষ, বিধ্বস্ত ঘরবাড়ি, মাথা গোজার ঠাঁই হারিয়ে বিপাকে উপকূলবাসী। ঝালকাঠিতেও প্লাবিত নিম্নাঞ্চল, ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদী পারের সড়কও। থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কালকে আমাদের 200-250 মহিষ চলে গেছে, আমরা নদীতে চলে গেছে, কিছু কিছু মহিষ গরু মানুষে উদ্ধার করছে। ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র, ঢেউয়ের তোড়ে পতেঙ্গায় আছড়ে পড়েছে 2টি জাহাজ। এদিকে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়াসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। সাগরের করা ছিল এবং ইঞ্জিন সহ সব স্টেপে কিন্তু জাহাজে ছিল। ওইভাবে বাতাসের তীব্রতার কারণে, স্রোতের কারণে এটাকেও পাথরে আশ্রয় ফেলছে। এখানে বাতাসের গতির কারণে মানে ওটা বাঁচতে বাঁচতে এদিকে চলে। বৈরী আবহাওয়ায় পাহাড়ের নীল আকাশও কালো মেঘের দখলে। পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 196 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকালকে আমাদের ল্যান্ড ক্রস করেছে উপকূলীয় এলাকা, সেটা গভীর নিম্নচাপ আকারে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছু। সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আবহাওয়ার খবর জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব ভোলায়, ভোলা থেকে যুক্ত হবেন জুয়েল সাহা বিকাশ। জুয়েল, উপকূল তো অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, যেটি বলছিলাম, ভোলার দুর্গত এলাকার এখন কি পরিস্থিতি দেখছেন?
আসলে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গতকালকে অতি জোয়ারের পানি প্রবেশ করেছে, বিশেষ করে নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং আজও কিন্তু ভোরের দিকেও কিন্তু জোয়ারের পানির পরিমাণ কিন্তু বেড়েছিল এবং দুপুরের যে জোয়ারটা আসলো সেই জোয়ারের পানি কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা কমে গেছে এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই যে আমরা যেখানে রয়েছি এটি ঠিক বেড়িবাঁধের নিচু এলাকা নিম্ন অঞ্চল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু এখনো থই থই করছে। তবে গতকালকে এই পানির পরিমাণ কিন্তু আরও বেশি ছিল এবং আজকে কিছুটা পানির পরিমাণ কমে গেছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভোলার 7 উপজেলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দুপুরের দিকে আমাকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা যেমনটি বলছেন যে প্রায় 1,500-এর মতন ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্ত যারা হয়েছে তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে চাল এবং শুকনো খাবার বিতরণ করছেন। তানজিন, ধন্যবাদ জুয়েল। এবার পটুয়াখালী যেতে চাই। পটুয়াখালীর বাউফল থেকে যুক্ত হচ্ছেন রইসুল ইসলাম ইমন। ইমন, প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি জানাবেন, উপকূলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? জানেন গতকাল সকাল থেকেই আসলে পটুয়াখালীর যে বিভিন্ন উপজেলা, এর মধ্যে স্পেশালি পটুয়াখালী যে বাউফল উপজেলা থেকে আমরা যেটা দেখেছি সকাল থেকেই আসলে প্রচুর পরিমাণে অতি জোয়ারের পানি আসলে ঢুকে পড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং প্লাবিত হয়। এর মধ্যে যেটা রয়েছে নাজিরপুর, ধুলিয়া এবং চন্দ্রদ্বীপ ইউনিয়ন, এখানে আসলে অতিরিক্ত পানি ওঠায় অনেক পরিবার আসলে গৃহবন্দী হয়ে পড়ছে এবং আজকে সকাল থেকে বৃষ্টিপাত এবং জোয়ারের পানি থাকলেও আজকে বিকাল থেকে আসলে জোয়ারের পানি নামতে শুরু করেছে, কিন্তু নামতে শুরু করলেও এখন পর্যন্ত যে অধিকাংশ এখন বসত বাড়িগুলো আছে তাদের আসলে বাহিরে আসলে চলাফেরা করার মতো বা এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছে, তারা বের হওয়ার মতো সুযোগ পাচ্ছে না। এবং এছাড়াও যে আসলে বিভিন্ন ফসলি মাঠ যারা ছিল এগুলো আসলে আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে পানির নিচে রয়েছে। তবে যেসব হাট বাজার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো ডুবে গিয়েছিল তারা অনেকটা আসলে পানি নামতে শুরু করেছে, নেমেই যাচ্ছে। দুপুর থেকে আসলে পানি নামতে শুরু করে। এখন অবশ্য জোয়ার চলছে পটুয়াখালী বাউফল যে তেঁতুলিয়া নদী, এই নদীতে জোয়ার চললেও আমরা দেখছি যে পানি বাড়ছে না, আর দুপুরে আমরা দেখছি যে পানি বাড়ছে না, বৃষ্টিও হয়নি আজকে। ধন্যবাদ ইমন। এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, জোয়ারে তো বাঁধ ভেঙেছে, দুর্গত এলাকার পরিস্থিতি জানাবেন ইমন। যদি বরগুনার উপকূলীয় কথা বলি, মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতজনার আসলে এই নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আসল কোনো তথ্য এখানকার প্রশাসনের পক্ষ থেকে দিতে পারেনি। আর বিশেষ করে যদি বলি পাথরঘাটা উপজেলার মানিকখালী এলাকায় সেখানে বাঁধ ভেঙেছে এবং 6 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং নদীর পাড়ে সাতং ইউনিয়নের এই যে একটি মাছখালী গ্রাম এবং এখানকার যে উত্তর ডালভাঙ্গা, সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি স্পট থেকে কিন্তু আপনার ঋণ বেড়িবাঁধ, যেটি বড় বেড়িবাঁধের বাইরে যে বেড়িবাঁধ থাকে সেই বেড়িবাঁধ ভেঙেছে এবং সেই বেড়িবাঁধ ভেঙে কিন্তু আপনার প্লাবিত হয়েছে এখানে প্রায় 250 শতাধিক পরিবার রয়েছে। এই পরিবারগুলো যদিও এই নিম্নচাপের প্রভাব কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আসলে জলাবদ্ধতা যেটা সৃষ্টি করেছিল তা কিন্তু নেমে যাচ্ছে। মূলত এখানকার যে অবস্থা, এই বেড়িবাঁধ, এখানের মানুষ মূলত একটি কথাই বলছে যে আমরা আসলে ত্রাণ চাই না, আমরা চাই টেকসই মজবুত বেড়িবাঁধ। এখানে স্থানীয় একজন রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আসলে আপনাদের কি সমস্যা রয়েছে? আমার সমস্যা হলেন আপনারা তো আমরা রিলিফ চাই না, আমরা চাই আমাকে বেরিবেটটা দেন। রিলিফ দেবে না 200 খাইয়ে আমরা 2 দিন খামু, হেরবার খামু কি? আমাকে যদি গাছ না থাকে, গাছের গোড়া যদি ভাঙ্গিয়ে যায়, তাহলে আমরা এখানকার মানুষ আসলে যেটি বলছিলেন, তারা মূলত ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে টেকসই মজবুত বেড়িবাঁধ। এই ছিল বরগুনা থেকে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ইমন। দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে, তবে ক্রমান্বয়ে কমে আসবে পরিমাণ। আজ নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। গত 24 সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদি এলাকায়।
285 মিলিমিটার। গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত পেয়েছি 196 মিলিমিটার, যেটা হয়তো বা আজকে আরও পরিমাণ কমে আসতে পারে, কিন্তু সারাদিনে বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আজকে 30 তারিখ এবং 31 তারিখ সারাদিনে মোটামুটি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অংশে। তবে 1 তারিখ বা 2 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ অনেকটা কমে আসে, আবহাওয়ার একটা উন্নতি হয়ে যেতে পারে। আবহাওয়া পরিস্থিতি জানতে আবারও যাচ্ছি সহকর্মীদের কাছে। শুরুতে যেতে চাই যেখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে জায়গায় জায়গায়, কুমিল্লায় যেতে চাই। কুমিল্লা থেকে যুক্ত হবেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কুমিল্লায় কি এখনো জলবদ্ধতা আছে? বৃষ্টি হলেই কি জলবদ্ধতা শুরু হয়? এর কারণটা আসলে কি? তাজনীন, কুমিল্লার যে জলাবদ্ধতা সেটি কিন্তু গত 2 দিনের বৃষ্টিতে কিন্তু ব্যাপক হারে দেখা দিয়েছে। অর্থাৎ মেইন সড়কগুলোতে যদিও কিছুটা পানি কমতে শুরু করেছে, কিন্তু অলিগুলি পথগুলো কিন্তু এখনও পানিতে তলিয়ে আছে এবং বিশেষ করে বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে। ফলে যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং পানি যে জমার যে মূল কারণ সেটি হচ্ছে আসলে প্রতি বছরেই কিন্তু বছরের যে বৃষ্টির যে সময়টুকু তার আগ মুহূর্তে কিন্তু প্রধান যে খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় এবং যে এলাকার যে ড্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু এবছর কিন্তু সেটি আমরা দেখতে পাইনি। ফলে কিন্তু এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে যারা শহরবাসী রয়েছেন তারা কিন্তু দেখছেন আসলে ড্রেনেজগুলোর অব্যবস্থাপনা এবং মূল খালগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে আজ 2 দিন ধরেই কিন্তু আসলে কুমিল্লা শহরের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দুর্ভোগের মধ্যেই কিন্তু দিন কাটাচ্ছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খোকন। ছুটির দিনে জমজমাট নওগাঁ ও রাজশাহীর পশুর হাট। বৈরী আবহাওয়ার মাঝেও ভিড় জমিয়েছেন ক্রেতার ব্যাপারীরা। জুমার নামাজের পর থেকে জমজমাট নওগাঁর ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাট। জেলার বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে এসেছেন খামারিরা। ব্যাপারীদের পাশাপাশি ভিড় করেছেন ক্রেতারাও। অনেকে যাচাই বাছাই করছেন দাম। বিশাল আকৃতি ও বাহারি নামের পশুর প্রতি আকর্ষণ থাকলেও চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু। একই চিত্র রাজশাহীর তাহিরপুর হাটেও। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর চারপাশ, তবে বেচাকেনা এখনো কম। হাটে জোরদার আছে নিরাপত্তা। এক 1,35,000 দাম চাচ্ছি, আর পার্টিরা দেখে দাম বলছে 10,000 টাকা। 1.5 লাখ টাকা হলে মাঝারি হচ্ছে, আর 2 লাখ হলে আর একটু ভালো হচ্ছে। তারপর হাটে এবার যে গরুর দামগুলো যাচ্ছে মানে সবার কেনার মধ্যে। পশুর হাটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব নওগাঁয়। নওগাঁর উপজেলা চৌবাড়িয়া হাটে আছে সহকর্মী শফিক ছোটন, সরাসরি যুক্ত হবেন। ছোটন, হাটে কোন ধরনের পশু চাহিদা বেশি, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবার? আমি এই মুহূর্তে আছি নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট, অর্থাৎ দেশের বৃহত্তম পশু বেচা কেনার হাট। একেবারে দুপুরের পর থেকে পশু বেচা কেনায় জমজমাট। দেশীয় যে ষাঁড় গরু উঠেছে এটি আসলে রেকর্ড সৃষ্টি হয়েছে। আজকের হাটে যারা এখানকার হাট ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা বলছেন যে প্রায় 3 লাখের মতো পশু আজকের হাটে সরবরাহ হয়েছে। অর্থাৎ বিভিন্ন খামার থেকে, পারিবারিক খামার, বাণিজ্যিক খামার এবং বাড়িতে যারা পশু পালন করেছেন এই কুরবানি ঈদ উপলক্ষে তারা আজকের হাটে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এবং দুপুরের পর থেকে বেশ জমজমাট বেচাকেনা আমরা লক্ষ্য করছি। যে বিশেষ করে মাঝারি আকারের ষাঁড় গরু বেশি চাহিদা এবং সেগুলোই আসলে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা নানা জায়গার ব্যাপারীরা এসেছেন, তারাও কিন্তু এই একই রকমের ষাঁড় কিনছেন। পাশাপাশি স্থানীয় যে কুরবানি কিনতে এসেছেন যারা, তারাও তাদের পছন্দ মতো গরুগুলো কিনছেন। ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু বেশ সন্তুষ্ট, কেননা আজকের হাটে যেমন
পশুর সরবরাহ হয়েছে, তেমনি পশুগুলো আসলে দেখতেও নাদুস নুদুস সুঠলো এবং পছন্দ মতো কুরবানি কিনছেন মানুষ, এমনই আমরা দেখছি। সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে যেসব ষাঁড়, সেসবই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া বড় যে ষাঁড়গুলো উঠেছে, বিশেষ করে 5 থেকে 10 মণ, সেই ষাঁড়গুলো টুকটাক বেচা কেনা হয়েছে। যারা বাইরের ব্যাপারী, অর্থাৎ চট্টগ্রামের ব্যাপারী, খুলনার ব্যাপারী, তারা কিন্তু সেই বড় ষাঁড়গুলো কিনেছেন, মাঝারি ষাঁড়গুলো কিনেছেন। সব মিলিয়ে আসলে বেচা কেনায় জমজমাট আজকের হাট। যেহেতু কুরবানি ঈদের আগে শেষ হাট এটি বলা হচ্ছে, যদিও সামনের শুক্রবার একদিন পাওয়া যাবে, কিন্তু সেই হাটটি জমজমাট হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে, যার কারণেই ক্রেতা বিক্রেতার আসলে আগমনে মুখর হয়ে উঠেছে হাট। ধন্যবাদ ছোটন। রাজশাহীর তাহিরপুরে যুক্ত হবে এবার। তাহিরপুরে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাট তো বেশ জমজমাট, গরুর সরবরাহ দাম কেমন দেখছেন? তাজনুন, দাম কিন্তু আজকে কিছুটা কম। ক্রেতা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি এবং সকালে বৈরী আবহাওয়া ছিল এবং সে কারণে গরুর আসলে পর্যাপ্ত যে সরবরাহ সেটি কিন্তু আজকে ছিল না এই তাহিরপুর হাটে, রাজশাহীর বৃহত্তম হাটে। কিন্তু প্রতি বছরই আমরা যেমনটি দেখি যে গোটা মাঠ ভর্তি কয়েক হাজার গরু থাকে, আজকে কিন্তু গরু একটু কমই ছিল এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সংখ্যাও কিন্তু কম। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি যে এই কয়েকদিনের যে বৈরী আবহাওয়া সেটি কাটিয়ে কিন্তু আজকে দুপুরের পর থেকে ক্রেতা বিক্রেতাদের সমাগম হয়, পশুর সমাগম হয় এবং এই তাহিরপুর হাটে দেশি গরুর যে পর্যাপ্ত যে সরবরাহ রয়েছে, অন্য যে বড় গরু কিন্তু তুলনামূলক কম, ছোট মাঝারি গরু কিন্তু বেশি। এবং আজকে যেমনটি দেখেছি যে এই মাঝারি এবং ছোট গরুর মধ্যে যেমন 60,000 থেকে শুরু করে 1,50,000 টাকার মধ্যে কিন্তু গরু বিক্রি হচ্ছে। এছাড়াও আজকে এই গরুগুলো যেমন ছোট সাইজের যে 2 মণের 2.5 মণের গরুগুলো রয়েছে 70, 80, 90,000 টাকা। মাঝারি সাইজের গরুগুলো 3 মণ থেকে 3.5 মণের গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1,20,000-1,30,000 টাকায়। এবং বড় সাইজের যে 5 থেকে 6 মণের গরু সেগুলো বিক্রি হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত। এছাড়াও এই হাটে 3 লাখ, 4 লাখ এবং 5 লাখ টাকার যে গরু, এমন গরু কিন্তু রয়েছে। অন্যদিকে হাট নিয়ে কিন্তু অনেকটাই যারা বিক্রেতা রয়েছে তারা শঙ্কায় ছিল এবং দুপুরের পরে আমরা অন্য বছর যেমন দেখি যে ঢাকা এবং চিটাগাংয়ের যারা ব্যবসায়ী রয়েছে, যারা গরু কিনতে আসেন ক্রেতা, এই বড় বড় ক্রেতা যারা রয়েছেন 10টি 20টি 1 ট্রাক করে গরু কেনেন, সেই ক্রেতাদের সংখ্যাও কিন্তু কিছুটা কম। তবে এখানকার হাট ইজারাদাররা বলছেন যে আগামীতে আরও 2টি হাট রয়েছে, এই আগামী 2 হাটে কিন্তু এই হাটটি আরও জমজমাট হয়ে উঠবে। আমি অন্য যে হাটগুলো গত কয়েকদিন থেকে সিটি হাট, কাটাখালীর হাট এবং যে বানেশ্বর হাট থেকে শুরু করে অন্য রাজশাহীর যে অন্য হাটগুলো রয়েছে, সব হাটেই কিন্তু গরুর যে সরবরাহ কিছুটা কম থাকলেও আমরা গত 2 দিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে রাজশাহীর হাটগুলোতে বিভিন্ন গ্রাম থেকে এবং রাজশাহীর 9টি উপজেলা সহ নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কিন্তু এই গরুগুলো আসছে। তবে হাটে কিন্তু ভারতীয় গরুর সংখ্যা খুবই কম। দেশীয় গরুতে কিন্তু গোটা হাটই কিন্তু সয়লাভ রয়েছে এবং সেই সাথে সাথে মাঝারি এবং ছোট সাইজের যে গরু, সেই গরুর সরবরাহ সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আরও যেহেতু কয়েকদিন সময় আছে এই হাটে কিন্তু যারা ক্রেতারা প্রত্যাশা করছেন 2 হাটেই জমজমাট হয়ে উঠবে। এবং আগামীতে রাজশাহীর আগামীকাল বানেশ্বর হাট রয়েছে, তারপরে সিটি হাট রয়েছে, কাটাখালীর হাট রয়েছে, আরও কিছু হাট রয়েছে। সকল হাটেই কিন্তু এখন থেকে পর্যাপ্ত গরু সরবরাহ হবে কিন্তু এই হাটগুলোতে, পশুর হাটগুলোতে। তাজনুন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। বিশাল দেহি গরু ছাড়া কোরবানির হাট যেন জমে না। দাম এবং ওজনের পাশাপাশি গরুগুলোর নামও থাকে বাহারি ধরনের। এবছর হাট কাঁপাতে প্রস্তুত ঝিনাইদহের তুফান। 25 মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। সেজেগুজে প্রতিদিনই গ্রামের অলিগলি হেঁটে বেড়ায় তুফান। ছটফটে স্বভাবের কারণেই এমন নাম। ঝিনাইদহের খাজুরা গ্রামের 3 বছর বয়সী ষাঁড়টির ওজন 25 মণ। 1 বছর আগে ক্রয় করার পর থেকেই পরম যত্নে লালন পালন করছেন ষাঁড়টির মালিক মেহেদি। তুফানের দৈনিক খাবারের তালিকায় থাকে খড়, ভুসি, খৈল, ঘাস সহ প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবার বিছেলে ভুসি, কাঁচা ঘাস, খড়, ছোলা, চিটাগুড়, খোল, আমার এসব আর কি আমার গরুর খাওয়ানো। 3 লাখ টাকায় কেনা শাহিওয়াল জাতের ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। গ্রামের সবচেয়ে বড় ষাঁড়টিকে দেখতে মানুষজন আসলেও ব্যাপারীদের আনাগোনা নেই।
এত বড় গরু দেখিনি, অনেক বড় গরু, অনেক কষ্ট করে পুষেছে। গরুটা পড়ছে দীর্ঘদিন যাবতই, গরুতে প্রচুর খরচ। এত কষ্ট করে যে গরুগুলো পোষে এই গরুগুলোর যেন ন্যায্য দাম পায়। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতিনিয়তই যারা পশু মোটাতাজাকরণ করেন, গরু মোটাতাজা করেন, তাদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মোটাতাজা করা যায়। জেলায় এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 2,63,000 গবাদি পশু। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে 51 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাতে চুনারুঘাটের ডেবরাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে 22 জনকে ঠেলে পাঠানো হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়েছে বিজিবি। এছাড়া সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের জুড়ি ও বাগিছড়া সীমান্ত দিয়ে 29 জনকে পুশিন করা হয়। সবাইকে আটক করেছে বিজিবি। তাদের তথ্য যাচাই বাছাই ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাজনৈতিক দল, নেতা বা কিছু প্রশাসনিক কর্মকর্তার পক্ষে দেশের পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য জনগণেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকাল থেকে বৈরী আবহাওয়ার মাঝেই গাইবান্ধার 7 উপজেলায় পথসভায় অংশ নেন তিনি। গোবিন্দগঞ্জের 4 মাথায় আয়োজিত পথসভায় সার্জিস বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দালালি ও তোষামদির কোনো স্থান হবে না। সেই সাথে চাঁদাবাজ, ঘুষখোর এবং দুর্নীতিবাজদেরও সমূলে উৎখাত করা হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে সাঘাটা ও ফুলছড়িতে লিফলেট বিতরণ সহ পথসভায় অংশ নেন সার্জিস। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। সাধারণ মানুষ যখন যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য কারণে থাকে না। রংপুর থেকে আন্তজেলা মলম পার্টির 11 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 13 সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভোরে নগরীর 3টি হোটেলে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় মূল হোতা ইমরান সহ চক্রের 11 সদস্যকে। এ সময় জব্দ করা হয় চেতনানাশক ওষুধ ও হালুয়া। ঈদ ঘিরে উত্তরাঞ্চলের পশুরহাট সহ বড় শহরগুলোতে টাকা ছিনতাইয়ের টার্গেট ছিল চক্রটির। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। কোতোয়ালি থানাধীন হোটেল এম রহমান, এরপর হোটেল জামাল এবং পরবর্তীতে হোটেল সানমুনে ধারাবাহিক অভিযান করে আমরা এই 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গাজীপুর থেকে একজনকে গ্রেফতার করেছে র্যাব 14। সকালে ময়মনসিংহে র্যাব 14 কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জয়দেবপুরের টেকনোপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামকে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আব্দুল গনি এবং নাজমুল হককে সৌদি আরব পাঠানোর নামে 12 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। টাকা নিয়েও 3 বছরে বিদেশে যেতে পারেনি ভুক্তভোগীরা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। সকালে জয়পুরহাটে বিএনপির কার্যালয়ে দলীয় কালো পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খুলনায় শোক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠার মৃত্যুবার্ষিকী। সম্মিলিত চেষ্টায় সারা দেশে হাসপাতালের পরিবেশ বদলানো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সকালে মেহেরপুর সদরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় মনির হায়দার বলেন, শুধুমাত্র ওষুধ বা ব্যবস্থাপত্র নয়,
চিকিৎসা সেবার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ দরকার। সেজন্য চিকিৎসকদের মানবিক হতে হবে, আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে স্বাস্থ্যকর্মীদের। সারা দেশের মতো জেলা সদর হাসপাতালটির সেবার মান বাড়াতে সরকার কাজ করছে বলে জানান মনির হায়দার। চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো পরিবেশ। একজন মানুষ যেখানে চিকিৎসা গ্রহণ করবেন সেটার পরিবেশ যদি ভালো না হয় তাহলে অনেক সময় সুস্থ মানুষও অসুস্থ হবে। খুলনায় প্রায় ৬১৮ কোটি টাকার ভৈরব সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। ২ দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। অথচ কাজের অগ্রগতি মাত্র ১৭%। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। খুলনা নগরীর রেলিগেট সংলগ্ন নগরঘাটা ফেরিঘাট। ট্রলার থেকে নামতে গিয়ে পানিতে পড়ে যায় ইজি বাইক। ডুবুরিদের চেষ্টায় মৃদুল শেখের বাহনটি উদ্ধার হলেও নষ্ট হয়েছে ব্যাটারি। ভেসে গেছে ইজি বাইকটিতে থাকা একটি কোম্পানির মালামাল। ট্রলারে পার হয়ে আইছি, পার হওয়া যেতে উঠতে পারিনি, মানে উঠতে যায় ব্রেক আর ধরিনি, অমনি গাড়ি ব্যাকে এসে নদীর মধ্যে পড়ে গেছে। ইমার্জেন্সি পার হওয়ার জন্য ট্রলারে পার হইলে ওইটা দেখা যাচ্ছে যে অনেক সময় দুর্ঘটনা হয়। শহর থেকে দিঘলিয়া উপজেলার একাংশকে বিচ্ছিন্ন করেছে ভৈরব নদ। এই ঘাট দিয়ে ট্রলারে প্রতিদিন অন্তত 20,000 মানুষের পারাপার। একটিমাত্র ফেরি চলাচল করায় যাত্রীরা পারাপার হয় মূলত ইঞ্জিন চালিত নৌকাতেই। ঝুঁকিপূর্ণ পারাপারের পাশাপাশি পোহাতে হয় ভোগান্তি। দীর্ঘদিনের এই জনভোগান্তি লাঘবে ভৈরব নদের উপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2019 সালের ডিসেম্বরে। 1.316 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের কাজ শুরু হয় পরের বছরের শেষের দিকে। কিন্তু 4.5 বছর পার হলেও প্রকল্পের অগ্রগতি মাত্র 17%। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ নির্মাণ কাজ। নির্মাণাধীন সেতু সংলগ্ন সড়কটিও বেহাল। সবচেয়ে বিড়ম্বনা হচ্ছে নৌকা পারাপার বৃষ্টির দিনে অনেক কষ্ট করে আমাদের নদী পার হতে হয়। গাড়ি ঘোড়া পার হয়, আমরা এসে অ্যাম্বুলেন্স এসে এখানে পড়ে থাকা লাগে। এটা আলোর মুখ দেখবে কিনা সন্দেহ, এবং জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে, এবং এটাতে ওই এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং ইতিমধ্যে হতাশা প্রকাশ করেছে। প্রকল্পটির এমন অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষলেন সড়ক ও জনপথের এই কর্মকর্তা। আমরা অনেকবার ওদের সাথে যোগাযোগ করেছি, ওরা বলেছে যে আমাদের কাজ শুরু করবে, বাট এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি। আমি আজকেও একটা চিঠি দিয়েছি ওনাদের ইমিডিয়েটলি কাজ ধরার জন্য। সেতুটি নির্মাণ করছে করিম গ্রুপের ওয়াহিদ কনস্ট্রাকশন। প্রকল্প ব্যবস্থাপকের দাবি, শুরুতে মূল সেতুর দৈর্ঘ্য ছিল 100 মিটার, পরে নদের মাঝের পিলার সরিয়ে স্টিলের অংশটুকু 160 মিটারে বর্ধিত করার সিদ্ধান্ত হয়। কিন্তু এখনো তা অনুমোদন হয়নি, ফলে দেখা দিয়েছে জটিলতা। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ভৈরব সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের নভেম্বরে। এরপর 2 দফায় সময় বাড়িয়ে মেয়াদ ধরা হয়েছে 2026 সালের 30 জুন পর্যন্ত। প্রকল্পের ব্যয় প্রায় 618 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।